মাহের নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে এনে শান্ত গলায় রুদ্রকে বোঝাতে লাগল। কিন্তু রুদ্র নিজের কথায় অটল। রুদ্রর ভাবগতিক বুঝে সূচনা মাহেরকে বলল, দেখুন ভাইয়া যেমনই হোক, সে মিথ্যে কথা বলার মানুষ না। আপনি প্লিজ হৈমির কথাটা একবার শুনুন। কাল থেকে হৈমিকে খেয়াল করছি। আমার মন বলছে ভাইয়ের কথাটা সত্যি হতে পারে। সূচনার কথা শুনে হামিদা ছুটে গেল মেয়ের ঘরে। এক প্রকার মেয়ের উপর হামলে পড়ল। চিৎকার চাচামাচি করে একের পর এক জিজ্ঞেস করতে লাগল। ভয় ঘাবড়ে গিয়ে হৈমি গতকালের বিয়ের কথাটা অস্বীকার করে দিল। দরজার বাইরে হৈমির কথা শুনে স্বস্তি পেল মাহের। ফিরে গিয়ে রুদ্রকে কঠিন স্বরে হৈমির অস্বীকারের কথা জানালো। বলল, এবার প্লিজ আর ঝামেলা করবেন না, আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না। নিজের বোনের কথা ভাবুন। আপনার বাড়াবাড়ি যদি না থামে তাহলে আমাকে আবার ভদ্রতা ভুলে যেতে হবে। আপনার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব। মনে রাখবেন, আমার সঙ্গে আজ সূচনাও জড়িত। স্ত্রী হিসেবে সে নিশ্চয়ই আমার কথার অবাধ্য হবে না। মেজাজ বিগড়ে গেল রুদ্রর। দাঁতে দাঁত চেপে মাহেরকে কিছু বলতে উদ্যত হয়েও সূচনার চোখে পানি দেখে দমে গেল। কাউকে তোয়াক্কা না করে বড় বড় পা ফেলে ছুটে গেল হৈমির রুমে। রুদ্রকে ঝড়ের গতিতে রুমে প্রবেশ করতে দেখেই হৈমির শ্বাস বন্ধ হয়ে এলো। রুদ্র সরাসরি ওর সামনে গিয়ে রক্তিম চোখে তাকিয়ে ক্রোধে চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার সঙ্গে বোঝাপড়া আমি পরে করব। বিয়ে যখন করেছি, বউ যখন হয়েছ, প্রাইভেটলি অবশ্যই বোঝাপড়া হবে। এই অজ্ঞতার চরম মূল্য দিতে হবে তোমায়। সো বি প্রিপেয়ার্ড সুইটহার্ট। এবার তোমার মিথ্যাবাদিতার প্রমাণ দেই, কেমন? দরজার বাইরে এসে উপস্থিত হলো মাহের। সূচনা হামিদাকে দেখে ফোন করল ঝিনুককে। মিনিট দেড়েক পরে ফাইল ভর্তি কাগজপত্র নিয়ে এলো ঝিনুক। রুদ্র এবার বেশ উঁচু গলায় বলল, ঝিনুক, রেজিস্ট্রি পেপারগুলো দেখাও। ঝিনুক একে একে দেখালো মাহেরকে। সবটা দেখে দাঁড়িয়ে থাকা মাহেরের শরীর ছেড়ে বসে পড়ল। হামিদা মুখে আঁচল চেপে উচ্চস্বরে কেঁদে দিল। রুদ্র চুপ থাকল না। কাগজপত্র দেখানো শেষে গতকালকের বিয়ের সম্পূর্ণ ভিডিও দেখালো মাহের সূচনাকে। পুরো বাড়ি স্তব্ধ। এই স্তব্ধতাকে কাটিয়ে মাহের পকেট থেকে ফোন বের করল। আমানের বাবার নাম্বারে কল করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে নিজের দুর্ভাগ্যকে মেনে নিয়ে সর্বসম্মুখে হামিদা হৈমির গালে একটি চর কষিয়ে দিল। ঢুকরে উঠল হৈমি। হামিদা ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, অনেক বড় হয়ে গেছিস, তাই সিদ্ধান্ত নিজেই নিতে পারিস। যা, তোর স্বামী এসেছে তোকে নিতে, চলে যা। অচম্বিত হামিদার পা দুটো জড়িয়ে ধরল হৈমি। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও আম্মু। আমি যাব না, বিশ্বাস করো, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। পা ঝাড়া দিয়ে হামিদা বলল, কে তোর মা? আমার তো কোনো মেয়েই নেই। আমার মেয়ে তো মরে গেছে। যাকে 9 মাস গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, সে আজ থেকে আমার কাছে মৃত। কথাগুলো বলেই হামিদা সূচনাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, যদি আমার ছেলের সংসার করার ইচ্ছা থাকে, তোমার ভাইকে বলো তার বউকে নিয়ে এখনই বেরিয়ে যেতে। করুণ চোখে সূচনা রুদ্রর দিকে তাকালো। রুদ্র সূচনাকে বলল, ওকে নিয়ে আয়, আর তুইও আমার সঙ্গে যাবি। সূচনা বলল, ভাইয়া প্লিজ, তুমি পাগলামো করো না। মা রেগে আছে, মাহের আসুক, তুমি শান্ত হও প্লিজ। মাহের এসে তার মায়ের বক্তব্য শুনে সূচনাকে বলল, আপনি হৈমিকে নিয়ে আসুন। সূচনা অবাক হল। সে অন্তত মাহেরের থেকে এই আচরণ আশা করেনি। তার অবাক দৃষ্টি দেখে মাহের বলল, ভুল করেছে, তাহলে তাকে তো শাস্তি পেতেই হবে, কারণ মাকে বোঝানোর সাধ্য আমার নেই। কেন নেই, এই উত্তর সেদিন পাবেন যেদিন আপনি মা হবেন। আমার মাকে ভুল বোঝার আগে মনে রাখবেন, বাবার মৃত্যুর পর তার বেঁচে থাকার অবলম্বনই ছিলাম আমরা। মাহেরের কথায় হৈমিকে নিয়ে এলো সূচনা। মাহের হৈমির মাথায় হাত রেখে বলল, ভালো থাকিস বোন। আর কিছু বলতে পারল না মাহের। ঠোঁট কামড়ে কান্না আটকে ধরে ঘরে চলে গেল। হৈমি বিধ্বস্ত মুখে সূচনাকে বলল, আমি যাব না। সূচনা বলল, সব ঠিক হয়ে যাবে হৈমি, তুমি ভাইয়ার সঙ্গে যাও। হঠাৎ করেই রুদ্র হৈমির হাত চেপে ধরল। সূচনাকে বলল, তুই মাহেরকে সামলা, একে আমি দেখে নেব। বলেই হিড়হিড় করে টানতে টানতে বেরিয়ে গেল রুদ্র। নয়ন হতবুদ্ধি শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে ভীষণ অপরাধী অনুভব করল। আর 1 মিনিটও এখানে নয়,
এখনই চলে যেতে হবে। সূচনা যখন ঘরে এলো, দেখল মাহের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে। স্বামীর এমন অবস্থা দেখে বুকের ভেতরটা চিনচিন করে উঠল তার। ধীর পায়ে এগিয়ে এসে নিঃশব্দে পাশে বসল মাহেরের। কাঁধে হাত রেখে ক্ষীণস্বরে বলল, মাহের, আপনি শক্ত হন, শান্ত হন। আমি জানি ভাইয়া উদ্ধত স্বভাবের, কিন্তু অমানুষ নয়। তার মধ্যেও ভালোবাসা, মায়া আছে। হৈমি কোনো ক্ষতিকারক মেডিসিন সেবন করেনি যে এভাবে ভেঙে পড়বেন। প্লিজ মাহের। আকস্মাৎ সূচনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল মাহের। সূচনাও চমকে উঠে শক্ত করে জড়িয়ে ধরল, বারবার করে বোঝাতে লাগল, প্লিজ মাহের, শান্ত হন। হৈমিকে গাড়িতে বসিয়ে হঠাৎ আবার টেনে ওঠালো রুদ্র। ভয় পেয়ে চোখে হৈমি তাকালো রুদ্রর কঠিন মুখের দিকে। রুদ্র তার রক্তিম দৃষ্টিজোড়া তীক্ষ্ণ করে হৈমির ডান গালটা নিরীক্ষণ করল। স্পষ্ট দেখতে পেল লালচে দাগগুলো, যা তার ক্রোধের মাত্রা দ্বিগুণ করে দিল। হৈমির বাহু চেপে রাখা শক্ত হাতটা আরও শক্ত হল। ব্যথায় অসহনীয় হয়ে উঠল হৈমি। রুদ্র ক্রোধী স্বরে বলল, কাল যদি ভুলটা না করতাম, আজ এটা দেখতে হতো না, বলেই এক প্রকার ছুঁড়ে ফেলল হৈমিকে। মেয়েটা ভয়ের তাড়নায় জড়সড় হয়ে বসে রইল। ডোর লক করার পূর্বে রুদ্র আবারও বলল, আশা করি এই থাপ্পড়টা জন্মের মতো এ বাড়ির স্বাদ মিটিয়ে দিয়েছে। রুদ্র কখনো মায়ের ভালোবাসা পায়নি। মায়েদের নিয়ে মসৃণ কোনো অনুভূতি তার মধ্যে কাজ করে না। তাই তো হামিদার দেয়া থাপ্পড়টাকে সে অপমান, আঘাত হিসেবে ধরে নিল। অথচ হৈমি জানে কতটা তীব্র কষ্টে তার মা তার গায়ে হাত তুলেছে। গাড়ি বাড়ির পথে স্টার্ট করলেও বাড়ি যাওয়া হলো না, কারণ মাঝপথে দাদি কল করে রুদ্রকে জানায় যে বাড়িতে তাদের মেয়ে দিয়েছে, সে বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করে সে বাড়ির মেয়েকে বিয়ে করা তার উচিত হয়নি। যে পর্যন্ত সূচনার শাশুড়ি হাসিমুখে এই বিয়ে মেনে নেবেন না, রুদ্রকে মেয়ের জামাই হিসেবে গ্রহণ করবেন না, সে পর্যন্ত যেন শেখ বাড়িতে না ফেরে। যদি ফেরে, তৎক্ষণাৎ গৃহত্যাগী হবেন তিনি। তাই যেন ভালো ভালোই মাহের আর হামিদার কাছে ক্ষমা চেয়ে মাথা নত করে তাদের সন্তুষ্টি নিয়ে তাদের মেয়েকে শেখ বাড়িতে নিয়ে আসে। দাদির এসব কথা শুনে ঘাড় তারা রুদ্র কান দিল না। ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ সে ভুল করেনি। যদি ভুল কেউ করে থাকে, তাহলে করেছে মাহের আর তার মা। গোপনে হৈমির বিয়ে ঠিক করে চরম অন্যায় করেছে তারা, যার শাস্তি সে তাদের দিয়েছে। টাঙ্গাইল বাসস্ট্যান্ডে পনির আর ঝিনুক দাঁড়িয়েছিল। রুদ্রের গাড়ি এসে তাদের সামনে থামল। ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এলো সে। ঝিনুক গিয়ে বসল ড্রাইভিং সিটে, পনির তার পাশে বসল। রুদ্র পেছনের ডোর খুলে বধূ সাজে কাচুমাচু হয়ে বসে থাকা হৈমির দিকে তাকালো। ধীরে সুস্থে গিয়ে বসল তার পাশে। লাল সাদা সংমিশ্রণের বেনারসি পরিহিত হৈমিকে দেখে মেজাজ কিছুটা শান্ত হল। বধূরূপে করুণ মুখশ্রী আরও একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ভরাট গলায় বলল, কি দুর্ভাগ্য আমার, একটা মিথ্যেবাদীর সঙ্গে সারা জীবন কাটাতে হবে। কথাটা বলেই হঠাৎ চমকে উঠল সে। নিমেষেই মেজাজ ক্ষিপ্ত হল। রক্তিম চোখ দুটো গরম করে দাঁতে দাঁত চেপে বললে মা ভাইকে সব বোঝাবে, কিন্তু বোঝাওনি। একজনকে বিয়ে করে আরেকজনের বউ হওয়ার জন্য সেজেছ। কার জন্য সেজেছ? আমাদের বিয়ে কাল হয়ে গেছে। রুদ্র তখন রাগে ক্ষোভে ফেটে পড়ল। বলল, এটা মেনে নেওয়া যায় না। কথাগুলো বলতে বলতেই হৈমির বাহু চেপে কাছে টেনে আনল। এক এক করে ওর পরিহিত সকল গয়নাগুলো খুলতে শুরু করল। গয়না খোলা শেষে পুরুষালীর শক্ত হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটে লাগানো লিপস্টিক মুছতে লাগল। হৈমিকে কিছুর বলার সুযোগও দিল না। নিজের মতো সাজ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর পকেট থেকে টিস্যু বের করে হাতে লাগা লিপস্টিক মুছে চোখের কাজল মুছতে উদ্যত হল। হৈমি নড়ে চড়ে রেগেমেগে অস্বাভাবিকভাবে শ্বাস নিল। রুদ্র বিরক্ত হয়ে বলল, এ পর্যন্ত ঠিক আছে, শাড়িটা বাসায় গিয়ে খুলব। সময়টা বিকেল 4:35। সূর্যের আলো ধীরে ধীরে মলিন হয়ে আসছে। হিমশীতল বাতাসে শরীর কেঁপে উঠছে। সিটে মাথা রেখে জড়সড় বস্তুর মতো পড়েছিল হৈমি। কখন যে চোখ লেগে গেছে টেরও পায়নি। রুদ্রকে তার বাবা ফোন করেছিল। বাবার সাথে কথা বলার পর ফোন এসেছে রাফিদের। রাফিদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা চলছিল। কথার ফাঁকে হৈমির দিকে নজর পড়তেই আঁতকে ওঠে সে। হরবরে হাত বাড়িয়ে ধরে ফেলল হৈমিকে। ঘুমের ঘোরে গা ছেড়ে দিয়েছিল মেয়েটা। আর একটু হলেই মাথা গিয়ে জানালার কাছে লাগত। ভাগ্যিস সে দেখেছিল।
সংবিশদ শক্তি ফিরে পেয়ে দুর্বল চোখে তাকালো হৈমি। রুদ্র রাখছি বলে রাফিদের সঙ্গে কথার সমাপ্তি ঘটালো। রাশভারী কণ্ঠে হৈমিকে বলল, ঘুমাচ্ছ কেন? কিঞ্চিত নড়ে উঠল হৈমি, কিন্তু কোনো উত্তর দিল না। রুদ্র ধরে রাখা বাহু ছেড়ে দিলে সে পূর্বের ন্যায় সিটে গা এলিয়ে দিল। রুদ্র মুখ ফিরিয়ে গম্ভীর হয়ে বসে রইল। হৈমির চোখে মুখের অবস্থা দেখে অস্বস্তি হচ্ছে তার। হৈমি আবারও ঘুমে ঢুলুঢুলু। মাথা সিট থেকে বারবার পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। অবস্থা বুঝে চিন্তা হলো রুদ্রর। ফিরে তাকিয়ে কাছে টেনে আনল ছোট্ট নরম দুর্বল শরীরটাকে। বুকের কাছটায় মাথা রেখে ভরাট স্বরে বলল, এভাবে থাকো। হৈমি কোনো প্রতিক্রিয়া দেখাল না, চুপচাপ পড়ে রইল। তার শীত লাগছে, তাই মৃদু কাঁপছে। রুদ্রর বাহুস্থলের উষ্ণতায় আরাম পেল বেশ। সে আরামে একসময় বিভোর ঘুমে তলিয়ে গেল। চারিদিকে যখন মাগরিবের আজান ধ্বনি শোনা গেল, তখন রুদ্রর ফোনে কয়েকটি মেসেজ এলো। মেসেজগুলো সূচনার। সে লিখেছে, ভাইয়া, তুমি হৈমিকে নিয়ে ঢাকায় যাচ্ছ? সেখানেই যাও, মাথা ঠান্ডা রেখো, মেজাজ শান্ত করো, হৈমিকে বুঝিয়ে কাছে রেখো। ও অনেক সহজ সরল। শান্তভাবে বুঝিয়ে বললে সব শুনবে, রেগে গেলে ভয় পাবে। মায়ের খুব চিন্তা করছে, মায়েরও প্রেশার বেড়ে গেছে। প্লিজ তুমি হৈমিকে খেয়াল রেখো। এমনিতেই ওর বয়স অনেক কম, তারপরও অতিরিক্ত বোকা। এমন একটা মেয়েকে যখন তুমি নিজের সঙ্গে জড়িয়েছ, তখন তোমাকেও ধৈর্যশীল হতে হবে, বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে নিতে হবে। ইম্মেচুর মেয়েকে বিয়ে করে প্লিজ তুমি ম্যাচিউরিটি আশা করো না। পারলে ম্যাচিউর করে নাও। একটা ছোট্ট বাচ্চাকে যেমন কোলেপিঠে করে মানুষ করতে হয়, ধরে নাও হৈমিকেও তোমার ওভাবে বুঝদার মানুষ করে নিতে হবে। আমাদের কালো অতীতের প্রভাব যেন ওর উপর না পড়ে ভাইয়া। মাথায় রেখো, ও আমার স্বামীর আদরের বোন। ওর কিছু হলে তার প্রভাব আমার উপরেও আসবে। যতই আজ মা রেগে থাকুক, কাল অবশ্যই মেয়ের দিকে ফিরে তাকাবেন। ভালো থেকো তোমরা, রাগটা একটু কমিও। মেয়েটা সকালে ঠিকভাবে খায়নি, ও আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। খেয়াল রেখো, ওর নিজের খেয়ালও রেখো। আমি সময় করে ফোন দেব। আল্লাহ হাফিজ। রুদ্রর ডাকে ঘুম ভাঙল হৈমির। চোখ মেলে রুদ্রর মুখটা দেখে হঠাৎ চমকে উঠল। হতভম্ব হয়ে তাকিয়ে চোখ কচলাল। মাথা চেপে ধরে চারদিক সচেতন দৃষ্টি বুলাল। মনে পড়ে গেল তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। সেই সাথে খেয়াল করল সে রুদ্রর কোলে শুয়ে আছে। শুনতে পেল গম্ভীর মানুষটার শান্ত কণ্ঠস্বর। বলল, আমাদের পৌঁছাতে আরও সময় লাগবে, খাবার আনিয়েছি, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ধীরে ধীরে উঠে বসল হৈমি। অমনি গায়ে জড়ানো শাড়ির অর্ধেকটা পড়ে গেল নিচে। বিস্মিত হয়ে দুহাতে শাড়ি চেপে ধরল। রুদ্রর দিকে কাচুমাচু হয়ে একবার তাকিয়ে নিজের সিটে গিয়ে বসল। রুদ্র খেয়াল করল হৈমির শাড়ির কুচি পুরোটাই খুলে গেছে। ঠিকঠাক হওয়ার জন্য চোখ ফিরিয়ে নিয়ে সে বিড়বিড় করে বলল, ঘুমের ঘোরে এত যুদ্ধ করার পরেও আঁচলটুকু ঠিক আছে, এটাই তো মাথা সমান। এতেই আমি ধন্য। শাড়ির বেহাল দশা দেখে হৈমি ত্বরান্বিত হয়ে খুলে যাওয়া কুচি কোনোরকম কোমরে গুজে দিল। রুদ্র অন্য পাশে তাকাতেই জিজ্ঞেস করল, সব ওকে? হৈমি মৃদুস্বরে জবাব দিল, গাড়ির ডোর খুলে ঝিনুককে আসতে বলল রুদ্র। ঝিনুক 1 লিটারের পানির বোতল এগিয়ে দিল। রুদ্র সেটা নিয়ে হৈমিকে দিয়ে বলল, ডোর খোলার প্রয়োজন নেই, জানালা দিয়ে মাথা বের করে মুখ ধুয়ে নাও। মাথা নাড়িয়ে সম্মত হল হৈমি। রুদ্র তার হাতের বোতল দিয়ে গাড়ি থেকে নেমে ডোর আটকাতে উদ্যত হল। শঙ্কিত হয়ে হৈমি বলল, কোথায় যাচ্ছেন? চোখ বন্ধ করে আবার মেলে তাকালো রুদ্র। দৃঢ়স্বরে বলল, এখানেই আছি, দরজা খোলা থাকুক। ভ্রু বাঁকিয়ে তাকালো রুদ্র। এত ভয়? সিগারেট খাওয়ার জন্য কিছুটা দূরে যেতে চেয়েছিল, কিন্তু যাওয়া হলো না। খোলা দরজার সামনে দাঁড়িয়েই দ্রুততার সঙ্গে সিগারেট ফুঁকতে হলো। হৈমি ও রুদ্রকে চোখে চোখে রেখে হাতমুখ ধুয়ে বলল, শেষ। রুদ্র ঝিনুককে ইশারায় টিস্যু বক্স দিতে বলল। ঝিনুক টিস্যু বক্স এগিয়ে দিলে হৈমি তার নিয়ে হাতমুখ মুছে চুপ করে বসে রইল। দুটো সিগারেট শেষ করে পনিরের হাত থেকে খাবারগুলো নিল সে। বলল, আশপাশ ঘুরে দেখে আয়, ফোন করলেই চলে আসবে। ওরা চলে যেতেই সেই খাবারের প্যাকেট নিয়ে গাড়িতে বসল। ডোর লক করে হৈমির দিকে খাবারের প্যাকেট দিয়ে বলল, খেয়ে নাও।
অতিরিক্ত খিদে পাওয়াতে গা গুলাচ্ছিল হৈমির, তাই খাবার পেয়ে আর টু শব্দটিও করল না। ভদ্র মেয়ের মতো খাবার নিয়ে খেতে শুরু করল। অর্ধেক খাওয়ার পর রুদ্রর দিকে তাকালো, নরম সুরে জিজ্ঞেস করল, আপনি খাবেন না? রুদ্র আর চোখে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, না, আমি এগুলো কিভাবে খাব? এই প্যাকেট নিন, খাও তুমি। খাবারের সাথে রাগ করতে নেই। জানেন, টিশার জামাই খেতে না চাইলে টিশা জোর করে গল্প শুনিয়ে ছড়া কেটে খাইয়ে দেয়। দীর্ঘ একটা সময়ের পর হৈমির মুখে কথা ফুটেছে। ফলশ্রুতিতে রুদ্রর বিরক্ত লাগল না, বেশ ভালোই লাগল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ওকে, খাচ্ছি। ঈষৎ হাসল হৈমি। খাওয়া শেষ করে জিজ্ঞেস করল, ভাবি ফোন করেছিল? খেতে খেতে রুদ্র জবাব দিল, না। মনটা আরও বিষণ্ণ হয়ে গেল হৈমির। আমি কবে আসব? রুদ্র বলল, জানি না। আর কোনো প্রশ্ন করল না সে। চুপসে গেল পূর্বের মতোই। ঢাকা পৌঁছাতে রাত 10:30 বাজল। হৈমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রুদ্র বুঝল লম্বা জার্নি করার অভ্যেস নেই ওর। পুরো পথ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। এবার ঘুম ভাঙাতে হবে, তাই ডাকল। একবার, দুবার, তিনবার, কিন্তু কোনো কাজ হল না। ঝিনুককে ডেকে চাবি বের করে দিল। বলল, গেট খুলে 4 তলায় চলে যা, লক খুলে রাখ। ঝিনুক চলে গেল। পনির ড্রাইভিং সিটে বসেই গুনগুন করে গান গাইছে। রুদ্র সন্তপনে হৈমিকে পাজাকোলা করে গেটের ভিতরে প্রবেশ করল। মুখোমুখি হল দোতলার ভাড়াটিয়া আঙ্কেলের সঙ্গে। লোকটার মুখে ভয়ের ছাপ। রুদ্র বুঝতে পেরে এগোতে এগোতে বলল, আঙ্কেল, বউ নিয়ে এলাম। লং জার্নিতে শরীর খারাপ করেছে, তাই ঘুমে ডিস্টার্ব করলাম না। এবার লোকটার চোখ মুখের আকৃতি পরিবর্তন হল। বিস্ময় নিয়ে বলল, বিয়ে করেছ? কই, কিছুই তো শুনলাম না। বাঁকা হেসে রুদ্র বলল, আস্তে ধীরে শুনবেন। আসি। রুদ্র যখন ঢাকায় আসে একাকী সময় কাটাতে উত্তরার এই বাসাতেই থাকে। 13% জায়গা জুড়ে নির্মিত 5 তলা বিল্ডিং। 4 তলা ব্যতীত বাকি সবগুলোই ভাড়া দেয়া। নিজের ফ্ল্যাটটি আগে থেকেই বেশ সাজানো গোছানো, তবে সংসার করার মতো সাজানো গোছানো নয়। এবার একটা ছোট্ট সংসার তৈরি করতে হবে। হৈমিকে নিজের বেডরুমে শুয়ে দিয়ে ঝিনুক আর পনিরকে দায়িত্ব দিল আগামীকালকের ভেতরেই একটা সংসারে যা যা লাগবে তার সবকিছু ব্যবস্থা করতে। ওরা ব্যবস্থা করে ফেলবে এই নিশ্চয়তা দিয়ে জড়তার সঙ্গে জিজ্ঞেস করল, বস, ফুলের দোকান খোলাই আছে? আপনি বললে ঘণ্টাখানিক সময়ের মধ্যেই বাসরঘর সাজিয়ে ফেলব। হকচকিয়ে গেল রুদ্র। চাপাসরে ধমক দিল ওদের। বলল, বিয়ে করেই আত্মরা বানিয়ে ফেলেছিস, বাসর করে পুরোপুরি মেরে ফেলবি নাকি? যা, ফোন রাখ। ফোন কেটে চাপা হাসল রুদ্র। বিড়বিড় করে বলল, বিয়ে করেছি মনের খোরাক মেটাতে, ব্যাস। শীতের রাত, তবুও লম্বা সময় নিয়ে গোসল করল রুদ্র। বাথরুম থেকে বেরিয়ে বিছানায় ঘুমন্ত হৈমিকে দেখে মনে পড়ল ওরও গোসল করা উচিত। লম্বা জার্নি, ধুলোবালিতে অবস্থা শোচনীয়। গলায় তোয়ালে ঝুলিয়ে হৈমিকে ডাকতে গেল। ডাকতে ডাকতে বিরক্ত হয়ে বেশ কড়া গলায় ডাক শুরু করল। একটা মানুষের ঘুম এত গভীর হয় কি করে? গলা ফাটিয়ে চিৎকার করেও মেয়েটার ঘুম ভাঙাতে হিমশিম খেতে হচ্ছে। শেষে বিরক্ত হয়ে ধৈর্য ধরতে না পেরে শুয়ে থাকা হৈমিকে একটানে বসিয়ে দিল। মুখ দিয়ে অল্প শব্দ করে ঢুলু ঢুলু চোখে তাকালো হৈমি। রুদ্র এক হাতে ওর কাঁধে ধরে বসল। বলল, আমরা পৌঁছেছি অনেকক্ষণ, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। কর্ণে স্পষ্ট শব্দগুলো ঢুকতেই ঘুম ছেড়ে গেল। চোখ ছানাবড়া করে প্রথম সদ্য গোসল করে আসা রুদ্রকে দেখে স্থির হল দৃষ্টজোড়া। দীর্ঘ আকৃতির সুঠাম দেহখানা দেখে এক ঠোক চিপল। উন্মুক্ত বক্ষে দৃষ্টি পড়লে নিমেষেই লজ্জায় দৃষ্টি ফিরিয়ে নিল হৈমি। মনে মনে রুদ্রকে নির্লজ্জ বলে গালি দিল। এরপর দুপুরনো দৃষ্টিতে পুরো রুমটা নিরীক্ষণ করল। ধবধবে সাদা দেয়াল, সাদা টাইলস, বিশাল বিছানা, ডান পাশে কাউচ, বাম পাশে কাভার্ড, ছোট্ট একটা টেবিল, বেলকনির দরজা, দুটো জানালা, সব মিলে চোখ ধাঁধিয়ে গেল। সাদা সাদাতে আলোকছটা চোখে বিঁধল খুব। রুদ্র তার চাহনি থেকে খেয়াল করে বলল, এসব দেখার অনেক সময় পাবে, যাও গিয়ে শাওয়ার নিয়ে নাও। পায়ের কাছে কম্বলটা টেনে গায়ে জড়িয়ে সে বলল, ওমা, কি বলছেন? এই শীতের রাতে শাওয়ার নিব কেন? রুদ্র বলল, বাইরের ধুলাবালি মাখিয়ে বিছানা তো নষ্ট করছো,
বেডশিট পাল্টাতে হবে। পরিষ্কার বেডশিটে ময়লা শরীর থাকতে দিতে নেই। সর্বনাশ, এই লোক বলে কি? তাহলে সে কোথায় থাকবে? বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সে। রুদ্র আবারও বলল, সময় নষ্ট না করে গরম পানি আছে, গোসল করে নাও। হৈমির ঠোঁট উল্টে কিছুক্ষণ বসে থেকে হঠাৎ উঠে বলল, আমি কি পরব? আমার জামা কাপড়? সহসা চৈতন্য ফিরল রুদ্রর। সত্যি তো, এত কিছুর মাঝে এদিকটা তো খেয়ালই করা হয়নি। চিন্তান্বিত হয়ে রুদ্র উঠে দাঁড়াল। বিব্রত মুখে কয়েকবার তাকালো ঘড়ির দিকে। রাত অনেক হয়েছে, এ সময় শপিং মলগুলো খোলা থাকে না। তার চিন্তান্বিত গভীর মুখ থেকে হৈমি বলল, আজ থাক, কালকে না হয় জামাকাপড়ের ব্যবস্থা করে লম্বা গোসল দেব। ভ্রু কুচকে তাকালো রুদ্র। হৈমির ঠোঁট ভরে উঠল দুষ্ট হাসি। রুদ্র সেই হাসি দেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, অপরিচ্ছন্ন মানুষ আমি পছন্দ করি না। বলতে বলতেই কাভার্ডের সামনে গিয়ে কপাট খুলে টি শার্ট ঘাঁটতে লাগল। বেশ সময় নিয়ে খুঁজে খুঁজে হলুদ রঙের একটি লম্বা হাতা টি শার্ট, সাদা রঙের ট্রাউজার বের করল। টের পেল ওই 1.5 ফিট শরীরে এসব ফিট হবে না। তবুও রাত আর সকালটুকু এগুলো দিয়েই পার করতে হবে। হৈমিকে ওগুলো দেওয়ার পর সে কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আর কত নিষ্ঠুর হবেন? এই রাতে এভাবে আমাকে শাস্তি দিচ্ছেন? রুদ্র বলল, শাস্তি? সেটা তো শুরুই হয়নি। থতমত খেয়ে বিছানা ছেড়ে নেমে টি শার্ট আর ট্রাউজার নিয়ে বাথরুমে চলে গেল হৈমি। রুদ্র বাঁকা হেসে বেডশিট পাল্টাল। গোসল শেষ করে ঢোলা পোশাকগুলো পরে ভেজা চুলে কাঁপতে কাঁপতে বের হলো হৈমি। রুদ্র ফোন থেকে দৃষ্টি উঠিয়ে একবার দেখল ওকে। বেছে বেছে সবচেয়ে ছোট টি শার্ট বের করেছিল সে। সেটা তার কোমরের ওপর থাকে, অথচ হৈমির কোমর ছেড়ে হাঁটুর একটু উপর পর্যন্ত হয়ে গেছে। তা দেখে রুদ্র হাসবে না কাঁদবে বুঝতেই পারল না। হৈমির মুখটাও দেখার মতো হয়ে আছে। একদিকে টি শার্টের লম্বা হাতা টেনে টেনে বের করতে বেশ বেগ পেতে হচ্ছে, অপরদিকে লম্বা ট্রাউজার পরে পা বের করতে মুশকিল হচ্ছে। খুব কষ্টে পা টিপে টিপে এগিয়ে আসছিল সে। রুদ্র একটি কাজে ঘরের বাইরে যেতে উদ্যত হল। এমন সময় হৈমির মৃদু আর্তনাদ না শুনতে পেল। চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে যা দেখল, এতে তার ছোটখাটো অ্যাটাক হল। হৈমির পরিহিত সাদা ট্রাউজার খুলে নিচে পড়ে গেছে। হাঁটু থেকে গোড়ালি অবধি স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁটুর একটু উপরে ধপধপে উরুর একটু অংশ দৃশ্যমান। হতভম্ব আতঙ্কিত হৈমি লজ্জিত হয়ে কি করবে তা বুঝে উঠতে না পেরে লম্বা টি শার্টটির নিচের দিকে টেনে টুনে হাঁটু মুড়িয়ে বসে পড়ল। কাঁদো কাঁদো মুখে একবার তাকালো রুদ্রর দিকে, আবার তাকালো নিজের করুণ অবস্থার দিকে। এহেন দৃশ্য দেখে আকস্মা রুদ্র যেন কি হয়ে গেল। সে বাম হাত বুকে ভাঁজ করে ডান হাতে চোখজোড়া চেপে ধরে উচ্চ শব্দে হেসে উঠল। ক্রমেই তার হাসির মাত্রা এতই বেড়ে গেল যে হাসির শব্দেই হৈমির স্পন্দন বেড়ে গেল। হাসতে হাসতে পেটে খিল ধরে গেল রুদ্রর। বুঝবান হওয়ার পর থেকে এভাবে কোনোদিন হাসেনি সে। এ প্রথম নিজের এমন হাসি পাওয়া দেখে নিজেই আশ্চর্য হয়ে গেল। অনেক সময়ের পর তার হাসি থামল। বেচারি হৈমি তীব্র লজ্জায় ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে আরম্ভ করল। মনে মনে হাজারবার রুদ্র সম্পর্কে মন্তব্য করেছে, লোকটা কত খারাপ, কত নির্দয়। ভোরবেলা মাহেরকে ডেকে তুলল সূচনা। চোখ দুটো খুললেও উঠে বসল না মাহের। তাই সে নম্রস্বরে বলল, আজ আপনার ফার্স্ট ক্লাস আছে, তাই না? মাথা নাড়ল মাহের। ধীরে সুস্থে উঠে বসে চিন্তিত কণ্ঠে বলল, সূচনা কয়েক মাস পরই হৈমির এসএসসি। আপনি রুদ্রর সাথে কথা বলে ওর বইপত্রগুলো পাঠানোর ব্যবস্থা করুন। ইস, বড্ড মায়া হলো সূচনার। মানুষটা বোনকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ভুগছে। ঘুম ভাঙতেই বোনকে নিয়ে চিন্তা ভাবনা। সে ভরসা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি ভাইয়াকে ফোন দিব আজ। সব খবর নিয়ে কথা বলে আপনাকে জানাবো। এবার উঠে পড়ুন, আমি কফি বানাই গিয়ে। রান্নাঘরে যেতেই দেখল হামিদা সবজি কাটছে। সূচনা অবাক হয়ে বলল, এ কি মা, আপনি উঠেছেন কেন? আপনার শরীর খারাপ, রেস্ট করুন, আমি সব করে দেব। হামিদা নিজের মতোই সবজি কাটতে লাগল। সূচনার কণ্ঠ তার কর্ণকুহরে পৌঁছেছে কিনা বোঝা গেল না। সূচনা কিছু সময় চুপচাপ শাশুড়ির দিকে তাকিয়ে রইল। দুরু দুরু বুকে চাপা নিঃশ্বাস ফেলে মাহেরের জন্য কফি বানিয়ে বলল, ওনাকে কফি দিয়ে আসছি আমি। মাহেরকে কফি দিয়ে সূচনা এলো রান্নাঘরে। হামিদার সবজি কেটে ধুয়ে এক বাটি মাছের টুকরো লবণ ছিটাল। সূচনা পাশে দাঁড়িয়ে নরম সুরে বলল, মা, আপনাকে চা করে দেই? আপনি খান,
আমি রান্না করে ফেলি। বিয়ের পর থেকে বেশিরভাগ রান্নাই সূচনা করে। যেহেতু আজ ভার্সিটিতে তার ক্লাস নেই, সেহেতু রান্না তারই করার কথা। কিন্তু হামিদা তার সাথে কোনো কথা বলল না, আর না কোনো কাজে হাত দিতে দিল। সূচনা তবুও সরল না। শাশুড়ির পাশে দাঁড়িয়েই ওটা সেটা এগিয়ে দিতে লাগল। এক পর্যায়ে বিরক্ত হয়ে হামিদা বলল, তোমার উপস্থিতিতে আমি খুশি নই, বুঝতে পারছো না? আর কিছু বলতে ইচ্ছে হলো না। চোখ দুটো টলমল হয়ে বুক ভার হয়ে এলো সূচনার। ধীরে ধীরে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। ওড়নার কোনা দিয়ে সে অশ্রু মুছে মাথা নিচু করে রুমে গেল। মাহের তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে ভিজে মুখ মুছতে ব্যস্ত। সদ্যই গোসল সেরে এসেছে সে। সূচনার এ সময় রান্নাঘরে ভীষণ ব্যস্ত থাকার কথা, তাই তার উপস্থিতি দেখে ভ্রু কুঁচকে তাকালো মাহের। বলল, ফিরে এলেন যে? সূচনা জোরপূর্বক হাসি টেনে অযথা বিছানা ঠিক করতে করতে বলল, মা রান্না করছে। তোয়ালে রেখে স্যান্ডো গেঞ্জি পরল মাহের। সূচনার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে এগিয়ে এলো। বলল, মায়ের শরীর খারাপ সূচনা, আপনি তাকে রেস্ট করতে বলুন গিয়ে। মাথা নিচু করে জবাব দিল সূচনা, বলেছিলাম। শোনেননি? একে নিয়ে আর পারি না আমি, আপনি যান, হেল্প করুন। মাহের কাভার থেকে শার্ট বের করতে উদ্যত হলে আবার পিছনে তাকালো। নত মাথায় ঠাঁই বসে রইল সূচনা। কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? ভেতরের কান্নাগুলো হঠাৎই উগরে দিল সূচনা। দুহাত মুখে ঢেকে ফুপিয়ে কেঁদে দিল সে। মেয়েটা ভীষণ রকম নরম প্রকৃতির, শান্তশিষ্ট নরম এবং সুন্দর মনের মানুষ সে। সারা জীবন সবার কাছ থেকে স্পেশাল একটা যত্ন পেয়েছে। যত্ন বেশি হওয়ার কারণ সে মাহারা মেয়ে। জীবনে কখনো মায়ের ভালোবাসা পায়নি, তাই সবাই একটু বেশি আদর, বেশি ভালোবাসা দিয়েছে তাকে। শাশুড়ি মা, সে কি শুধুই শাশুড়ি? সে তো মা। বিয়ে করে এ বাড়ি আসার পর এই মায়ের থেকেও কম ভালোবাসা পায়নি। এই মায়ের ভালোবাসা পাওয়ার লোভেই সর্বপ্রথম এই বিয়েটায় রাজি হয়েছিল সে। মাহেরের মতো চমৎকার মানুষটার সঙ্গে তো অনেক করে পরিচয় ঘটেছে। হঠাৎ আজ সেই মায়ের অযত্ন মাখা আচরণ পেয়ে হজম করতে কষ্ট হয় না বুঝি? হচ্ছে তো, ভীষণ কষ্ট হচ্ছে। এই কষ্টের কথা কিভাবে বলবে মাহেরকে? আচমকা সূচনার কান্নায় হতভম্ব হয়ে গেল মাহের। পাশে বসে আহত চোখে তাকালো সে। বলল, কি হয়েছে সূচনা? আপনি ঠিক আছেন তো? এদিকে ঘুরুন। এই মেয়ে, কি হয়েছে বলুন আমায়। দুহাতে সূচনার কাঁধ ধরে নিজের দিকে ঘুরালো মাহের। সূচনা সহসা কান্না থামিয়ে দিল। মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি, কিছুই হয়নি। দুহাত চোখের পানে মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল সে, কিন্তু পারল না। ক্ষণে ক্ষণে চোখ দুটো লাল হয়ে টলমল। মাহের রুদ্ধশ্বাস ছাড়ল। দুহাতে আঁচলে সূচনার কোমল গালদয় চেপে ধরে দৃঢ়স্বরে বলল, কি হয়েছে? মা কিছু বলেছে? সূচনা সমানে মাথা নাড়িয়ে বলল, না। সত্যি বলবেন নাকি মাকে গিয়ে জিজ্ঞেস করব কিছু বলেছে কিনা? আটকে উঠল সূচনা। ঘন ঘন মাথা নেড়ে বলল, প্লিজ না। মাহের আদুরের ঠোঁটে সূচনার ললার ছুঁয়ে দিল। বলল, তাহলে আপনার এই কান্নার কারণটা শেয়ার করুন। মা মনে হয় আমাদের উপর একটু রেগে আছেন। মৃদু হাসল মাহের। বলল, তা আছে, কিন্তু বিনা দোষে। সূচনা নিশ্চুপ হয়ে মাথা নত করে বসে রইল। মাহের পুনরায় তার গাল দুটো আগলে ধরে বলল, কি বলল? আমার উপস্থিতি সে সহ্য করতে পারছে না। ঠোঁট কামড়ে কান্না আটকল সূচনা। মাহেরের প্রচণ্ড খারাপ লাগলো এবার। কোনো মানে হয়? এই মেয়েটাকে কষ্ট দিয়ে কী লাভ? দু হাতের বুড়ো আঙুলে চোয়াল বেয়ে চলা অশ্রু মুছে মাহের বলল, মা রাগ করে বলেছে, সত্যি সত্যি বলেনি। মেয়ের রাগ ছেলের বউয়ের উপর দেখাচ্ছে। আপনি এটা নিয়ে কাঁদবেন না প্লিজ। যদি আমায় বাড়ি থেকে চলে যেতে বলে উনি তো আমায় একদম সহ্য করতে পারছেন না। অবাক হয়ে মাহের বলল, আশ্চর্য, এটা কেন বলবে? আপনি অনেক বেশি ভাবছেন। আসলে এমন কিছুই হবে না। ভয় পাচ্ছেন কেন? শেষ প্রশ্নটা করে হেসে ফেলল মাহের। উঠে দাঁড়িয়ে মাথা চুলকে বলল, মাঝে মাঝে আপনি সত্যি বাচ্চা হয়ে যান, একদম অবুঝ। অভিমানী মুখে সূচনা উঠে দাঁড়ালো। কাভার্ডের দিকে এগিয়ে গিয়ে কপাট খুলে মাহেরের জন্য শার্ট কোট বের করে
বিছানায় রাখল। মাহের তার কার্যকলাপ দেখে স্থির হয়ে বলল, কি এত ভাবছেন বলুন তো? মুখ দেখেই বোঝা যাচ্ছে কি যেন গভীর চিন্তা। সূচনা বলল, কিছু না। ম্লান মুখে কথাটা বলে তাকে পাশ ফিরাতে চাইল সূচনা, কিন্তু মাহের চট করে ধরে ফেলল। দুহাতে কোমর জড়িয়ে মুখোমুখি হল ওর। সূচনা থতমত খেল, ঢোক গিলে বলল, আমি ঠিক আছি মাহের। মাহের বলল, একদম ঠিক নেই আপনি। কি ভাবছেন বলুন তো? মুখ ফসকে বলেই ফেলল, আমার খুব ভয় হচ্ছে আপনাদের হারিয়ে ফেলার। মাহের বলল, ভয়টা অযথা। আমরা বিয়ের মতো একটা সম্পর্কে জড়িয়ে আছি। আপনি এটা বুঝতে পারছেন না কেন? হঠাৎ এত অবুঝতা কেন? মা একটু রাগ দেখেছে তাই? সূচনা বলল, জানি না তো। মাহের বলল, জানতে হবে না। আসুন একটু আদর করে দেই, মন ভালো হয়ে যাবে। সারাদিন বসে আমাদের হারানোর ভয় না করে এই মুহূর্তটুকু অনুভব করুন। কথাগুলো বলতে বলতেই কামড়ের চেপে রাখা হাত দুটো সন্তপর্ণ উপরে উঠালো মাহের। এক হাতে সূচনার গালে স্পর্শ করে অপর হাতে ঘাড় চেপে ধরল। নিজের পুরুষালী ওষ্ঠজোড়ায় অত্যন্ত দরদীভাবে কোমল অথর চুম্বন করল। নিমেষেই শিউরে উঠল সূচনার সর্বাঙ্গ। চোখ বেয়ে পড়ল দুফোঁটা নোনা পানি, যা দেখে মাহেরের স্পর্শন গাঢ় হল। অদ্ভুত এক অনুভূতিতে আবিষ্ট হয়ে মাহেরের পৃষ্ঠদেশ খামছে ধরল। এদিকে হৈমির হাতে একটা নোটপ্যাড আর কলম দিয়ে গম্ভীর মুখে বসে আছে রুদ্র। বলা হয়েছে নিজের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু লিখে দিতে। একটু পর কেনাকাটা করতে বের হবে সে। সময় দিয়েছে 10 মিনিট, অথচ 25 মিনিট পেরিয়ে গেছে, তার লেখা শেষ হয়নি। 15 মিনিট যখন পার হলো, রুদ্র জিজ্ঞেস করেছিল, এত সময় লাগছে কেন? কি এত ভাবছ? তাড়াতাড়ি লিখো। হৈমি ভেংচি কেটে উত্তর দিয়েছে, শুনুন, সব কিছুতে তাড়াহুড়ো করবেন না। আমাকে দিয়ে বিয়েটা তাড়াহুড়া করেছেন এই বলে ভেবে বসবেন না আমাকে দিয়ে আপনার জীবনের সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। চোখ গরম করে চিবিয়ে চিবিয়ে রুদ্র বলল, যতক্ষণ বকবক করছো ততক্ষণে অনেক কিছু লেখা হয়ে যেত। হৈমি হকচকিয়ে গিয়ে চঞ্চলিত কণ্ঠে বলল, আমি তাড়াহুড়ো করে কিছু করতে পারি না, আর দরকারের সময় আমার মাথা কাজ করে না। একটু সময় নিয়ে লিখি। এ কথা শুনে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে রুদ্র বলল, দরকারে মাথা কাজ করবে কেন? অদরকারি সম্পদ তো তুমি। হৈমি বলল, কি বললেন? আমি কিন্তু সব শুনেছি। আমি অদরকারি সম্পদ? এত বড় অপমান! আপনি জানেন আমাকে ছাড়া আপনি আব্বু ডাক শুনতে পারবেন না। আমি আপনার সবচেয়ে প্রয়োজনীয় সম্পদ, এই কথাটা মাথায় রাখবেন। এই পর্যায়ে রুদ্র একটা কঠিন ধমক দিল। ব্যাস, হড়বড় করে সব প্রয়োজনীয় জিনিসপত্রের নাম তার মনে পড়ে গেল। লিখতেও শুরু করল, এক এক করে সবটা। লেখার শেষে পুরো ফ্ল্যাটে হৈমিকে একা রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে গেল রুদ্র। শুরুতে হৈমি ভয় না পেলেও পরবর্তীতে ভীষণ ভয় পেতে লাগল। তার মধ্যে মনে পড়ল রুদ্রর দেয়া সেই শর্তের কথা। রুদ্র তো বাবাই হতে চায় না, তাহলে সে কিভাবে প্রয়োজনীয় সম্পদ হবে? রুদ্র বাবা না হলে সে কি করে মা হবে? ছোটবেলা থেকে তার কত শখ মা হবে। সারা জীবন পুতুলদের মা হয়েছে, পুতুলকে মেয়ে বানিয়ে কাটিয়ে দিল। এবার তো বিয়ে হয়েছে, রক্তে মাংসে গড়া মানুষের মা হতেই পারে। রুদ্র যাই বলুক, সে পুরুষ মানুষ, একবার না একবার ঠিক কাছে আসবেই। আর কাছে আসা মানেই তার শর্ত ভাঙা। রুদ্র যদি কাছে এসে তার শর্ত ভাঙে, সেও কনসেপ্ট করে রুদ্রর শর্ত ভেঙে দেবে। উফ, কি দারুণ বুদ্ধি! তাছাড়া টিশার কাছে শুনেছে বিয়ের কটা মাস ওর স্বামীও ওকে কাছে টানেনি, পরবর্তীতে দিব্যি কাছে টেনে একদম বাচ্চার মা বানিয়ে দিয়েছে। কদিন পরেই তার কোলে আলো করে বাচ্চা আসবে। সকল ভাবনা চিন্তার মাঝে সে একটি বড়সড় দোয়া করল, হে আল্লাহ, টিশার যেন একটা ছেলে হয়, যাতে আমার মেয়েকে ওর ছেলের কাছে বিয়ে দিতে পারি। বেয়াই হয়েছে জামাই, খালাতো বোন হবে বেয়ান। ব্যাপারটা খুবই দারুণ। সকালে বাইরে থেকে খাবার এনে খাওয়া হয়েছে। দুপুরেও বাইরের খাবার কিনে বাসায় ফিরল রুদ্র। শহরে একজন বিশ্বস্ত কাজের মানুষ পাওয়া খুবই কঠিন।
রুদ্রর একজন কাজের মহিলা বা মেয়ে প্রয়োজন। পেয়েছে কয়েকটা, কিন্তু বিশ্বস্ত নয়। যেহেতু বিষয়টাতে হৈমি জড়িয়ে, সেহেতু বেশ ভেবেচিন্তেই মেয়ে ঠিক করতে হবে। যা হাবাগোবা বউ তার, একে যে কেউ যে কোনো মুহূর্তে কিনে বেচে দিলেও সেটা টের পাবে না। তাই নো রিক্স। পনির ঝিনুক এক গাড়ি ভর্তি কেনাকাটা করে সব ড্রয়িং রুমে রেখে চলে গেল। রুদ্র ফ্রেশ হয়ে হৈমিকে প্রশ্ন করল, তুমি রান্না করতে পারো? হৈমি ভীষণ উৎসুক হয়ে বলল, ভাত পারি, ডিম ভাজি পারি, আর নুডলস, চা, কফি সবই পারি। রুদ্র ভ্রুকুচকে বলল, এগুলো 4 বছরের বাচ্চারাও পারে। আমি জিজ্ঞেস করেছি, মানুষকে রেথে বেড়ে খাওয়ানোর মতো যোগ্যতা কি তোমার আছে? হৈমি বলল, আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। রুদ্র বিরক্তি হয়ে রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হল। বলে গেল, গোসল করে নিজের পোশাকগুলো পরে নাও, কার্টুনের ব্যাস দ্রুত ছাড়ো। আতকে উঠে হৈমি বলল, আপনি আমাকে কার্টুন বললেন? বিকেলের দিকে বেডরুমে হৈমিকে আটকে রাখা হলো 2 ঘন্টা। 2 ঘন্টা পর তাকে বদ্ধ ঘর থেকে বের হওয়ার পারমিশন দিল রুদ্র। হৈমি কতক্ষণ চেঁচামেচি করল, বকাঝকা করল, পাশাপাশি ফ্ল্যাটে জুড়ে ঘুরোঘুরি করল। 1 মিনিটও স্থির থাকতে পারে না মেয়েটা। রুদ্র রুমে বসে ফোনে জরুরি কথায় ব্যস্ত। হৈমি তার থেকে খুব একটা পাত্তা পাচ্ছে না এই মুহূর্তে। তাই সেও মহাবিরক্ত হল। রুম ছেড়ে বেরিয়ে পাশের রুমে খোলা দরজার পানে ক্ষণকাল তাকিয়ে রইল হৈমি। রজনীগন্ধা ফুলের গ্রাণ পাচ্ছে সে, কিন্তু ফুল কি করে এলো? কৌতূহলী হয়ে পাশের রুমটায় পা বাড়াল, আর গিয়ে যা দেখল তাতে তার শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল। হায় হায়, এ তো ফুল শোভিত বিছানা, বাসর ঘরের মতো। ও আল্লাহ, আজ তার বাসরাত হবে নাকি? হৃৎপিণ্ড তো ছটফটিয়ে উঠল। সহসা বুকের বাঁ পাশে হাত চেপে ধরল হৈমি। অদ্ভুত এক অনুভূতিতে গলা শুকিয়ে গেল তার। ঢোক গিলে বিড়বিড় করে বলল, বেয়াই মশাই, থুরি বেয়াই ওরফে স্বামী মশাই, আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না। ড্রয়িং রুমে স্তবীভূত হয়ে বসে আছে হৈমি। ক্ষণে ক্ষণে তার হৃদযন্ত্রটা লাফিয়ে উঠছে। এক ছুটে পালিয়ে যেতে মন চাচ্ছে দূরে কোথাও, কিন্তু কোথায় যাবে? তার কি আর কোথাও ঠাঁই হবে? একজন গুমড়ো মুখে রাক্ষসের বউকে কে ঠাঁই দেবে? তাই আম্মু তো বলে দিয়েছে সে তার কাছে মৃত। মায়ের বলা এ কথা মনে পড়ে এতক্ষণে হওয়া অনুভূতি মিলিয়ে গেল। মুখটা থমথমে হয়ে গেল আচমকা। বুক ভার হয়ে কান্না পেল খুব। রুদ্র ফোন কানে ড্রয়িং রুমে এসে তীক্ষ্ণ চোখে তাকালো হৈমির দিকে। ফোন এগিয়ে দিয়ে বলল, সূচনার সাথে কথা বলো। সূচনার নাম শুনতেই তরাক করে ফোনটা নিল সে। কানে দিয়েই একের পর এক প্রশ্ন শুরু করল। তুমি ফোন দিয়েছ? আম্মু ফোন করতে বলেছে, তাই না? আমি তো জানি আম্মু আমার ওপর খুব বেশিক্ষণ রেগে থাকতে পারেন না। আর ভাইয়া, সেও রাতে ঘুমাতে পারেনি, তাই না? ভাইয়া যে আমাকে নিয়ে কতটা টেনশন করে। তুমি আম্মু আর ভাইয়াকে টেনশন করতে দিও না। তুমি একটু আমার হয়ে সরি বলে দিও। সূচনা হৈমিকে শান্ত হতে বলল, আমরা সবাই তোমাকে খুব মিস করছি। তুমি চিন্তা করো না, কেউ তোমার উপর রেগে নেই, শুধু একটু অভিমান করে আছে। এটাও ঠিক হয়ে যাবে। তুমি একটু ওনাকে বলো। হৈমি বলল, তুমি ওনাকে একটু বলো আমাকে বাড়ি দিয়ে আসতে। এখানে খুব একটা ভালো লাগছে না। মানুষ নেই, আলো বাতাস নেই, কিছু নেই। উনি যেমন গুমোট, এই বাসাটাও তেমন গুমোট, একদম দম বন্ধ হয়ে আসছে। সূচনা বলল, আচ্ছা বলবো। এবার খুশির খবর শোনো। তিশার ছেলে হয়েছে। মা আর মাহের এখন হসপিটালে। একটু পর মাহের আমাকে নিতে আসবে। তিশা আর বাবুর ছবি তুলে পাঠিয়ে দেব তোমাকে। চোখ বড় বড় করে লাফিয়ে উঠল হৈমি। তিশার বাবু হয়েছে? ছেলে বাবু? খুশিতে লাফাতে শুরু করল মেয়েটা। সূচনা বলল, আচ্ছা এবার তবে রাখি। তুমি ভালো থেকো, মন খারাপ করো না। এদিকে সব কিছু ঠিক আছে। মনে করো তোমার বিয়ের পর ঢাকাতে বেড়াতে গিয়েছ, কেমন? সূচনা ফোন রেখে দিল। অতিরিক্ত খুশিতে হৈমির হাত পা কাঁপছে। রুদ্র ফোন নিতে হাত বাড়ালেও সে ফোন দিল না। রুদ্র জোরপূর্বক ফোন নিতে চাইলে যে হাতে ফোন, সে হাত পিছনে নিয়ে গেল।
বাচ্চাদের মতো করে বলল, দিব না, বাবুর ছবি দেখব আমি। রুদ্র নিরাশ হয়ে রুমে চলে গেল। কয়েক মিনিট পরে বেজে উঠল কলিং বেল। হৈমি তখন রুদ্রর ফোন ঘাঁটতে ব্যস্ত। কলিং বেলের শব্দ পেয়ে রুদ্র বেরিয়ে এসে হৈমিকে আপাতমস্তক দেখল। পরনের সাদা রঙের লেগিংসের সাথে হালকা গোলামি কামিজ, গায়ে ওড়না নেই, তবে কোটি পরা আছে। ফলশ্রুতিতে চেস্ট স্ট্রাকচার বোঝা যাচ্ছে না। তবুও গম্ভীর স্বরে সে হৈমিকে আদেশ করল, রুমে গিয়ে ওড়না পরো। হৈমি চমকে তাকালো রুদ্রর দিকে। রুদ্র ব্যস্ত কণ্ঠে বলল, আমার বন্ধু, তার ওয়াইফ এসেছে, ওদের সামনে মাথায় ওড়না রাখবে। হৈমি বুঝতে পেরে বাধ্য মেয়ের মতো রুমে চলে গেল। রুদ্র তার জন্য এত এত শপিং করেছে, সেখানে ওড়নার সংখ্যাটাই 22টা। 22টা ওড়না থেকে বেছে বেছে পরিহিত জামার সাথে মিলিয়ে হালকা গোলাপি রঙের একটা ওড়না বের করে মাথায় দিল। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেল। রুদ্রর কোন বন্ধু এসেছে? শুনেছে পনির আর ঝিনুক টাঙ্গাইলে রওনা দিয়েছে। তাহলে এই বন্ধুকে? এই প্রশ্নের মাঝে আবার মনে পড়ে গেল পাশের রুমটার কথা। আজ যে তার বাসর রাত। পুরো মুখশ্রী ভয় থমথম করতে লাগল তার। ডাক পড়ল রুদ্রর, হৈমি বাইরে এসো। ধীর পায়ে হৈমি বের হতেই দেখতে পেল পরিচিত মুখ। হ্যাঁ, ছেলেটার নাম আবির, রুদ্রর বন্ধু। আবির হাসি দিয়ে মুখ লম্বা একটা সালাম দিল তাকে। হৈমি হকচকিয়ে গেল। সালাম ফিরিয়ে আবিরের পাশে তাকাতেই অবাক হল। আবিরের পাশে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির পরনে অনেক সুন্দর একটি শাড়ি, হালকা গহনা, হালকা সাজে দারুণ লাগছে। মেয়েটা হাসি মুখে বলল, কেমন আছো? আমি অদ্রিতা। রুদ্র বলল, ও আবিরের বউ। পরিচয় পেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিল হৈমি, ভালো আছি, তুমি কেমন আছো? না মানে, আপনি কেমন আছেন? রুদ্র ওদেরকে বসতে ইশারা করল। ওরা বসল। আদ্রিতা শান্ত এবং মিষ্টি গলায় বলল, আমাকে তুমি করে বলতে পারো, সমস্যা নেই। খুশিতে আটখানা হয়ে গেল হৈমি। রুদ্র ওকে চাপা স্বরে বলল, কিচেনে ফল কাটা আছে, ফ্রিজে জুস আছে, নিয়ে এসো। হৈমি মাথা নাড়িয়ে গেল। রুদ্র ওদের সঙ্গে কথা বলা ব্যস্ত হয়ে পড়ল। বেশ অনেকটা সময় পেরিয়ে গেলেও হৈমি এলো না। দেরি হচ্ছে বলে রুদ্র আবিরকে বলল, তোরা কথা বল, আমি দেখে আসি। কিচেনে গিয়ে দেখল ট্রেতে কয়েক রকম ফল রাখা। সে ফ্রিজ থেকে জুসের গ্লাসগুলো রাখল। এরপর সেটা হাতে নিয়ে গিয়ে আবার রেখে দিল। কয়েক পল তাকিয়ে থেকে কি যেন গভীর চিন্তা করল। রুদ্র এসে তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু ধমক দিল। বলল, কি ব্যাপার, ইডিয়তের মতো দাঁড়িয়ে আছো কেন? এই সামান্যটুকু কাজও তুমি করতে পারছো না? ট্রেটা অনেক ভারী, আমি নিতে ভয় পাচ্ছি, যদি পড়ে যায়। উদাস গলায় হৈমি কথাটা বলতেই রুদ্র বিড়বিড় করে ওকে বকল। এরপর নিজেই ট্রে হাতে বেরিয়ে গেল। পেছনে পেছনে হৈমিও এলো। আদ্রিতার সঙ্গে তাকিয়ে মন খারাপ করে বলল, অনেক ভারী ছিল, আমি আনতে পারছিলাম না। মুচকি হেসে নিচু স্বরে আদ্রিতা আবিরকে বলল, সো সুইট, এই বাচ্চাটায় মেয়েটাকে কোথায় পেলে রুদ্র ভাইয়া? আবির বলল, বন্ধু আমার এত বছর পরে এরে দেখে পিছলা খাইছে। কিছুটা স্পেশালিটি আছে, তা তো আছেই, অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের মতন। ভয়াবহ রকমের ছ্যাঁকা খেয়ে হৈমি স্তব্ধ, বাকরুদ্ধ, বিরস মুখে রুমে বসে আছে। কারণ কিছুক্ষণ পূর্বেই সে জানতে পেরেছে বাসর ঘরটা আবির আর আদ্রিতার। বিয়ের কটা দিন আদ্রিতার মার্জনিত কারণে আবিরের সঙ্গে বাসর হয়নি। যেহেতু তারা একে অপরের পূর্ব পরিচিত, দীর্ঘদিনের প্রেম সম্পর্ক ছিল, সেহেতু জোরাজুরির ব্যাপারটাও ছিল না। আনুষ্ঠানিক ঝামেলা শেষে আদ্রিতাও সুস্থ হয়ে উঠল। 4 দিন পর তার আবার ছুটিও শেষ। দূরে কোথাও হানিমুনেও যেতে পারবে না। তাই রুদ্র তাকে অফার করেছিল ঢাকায় বেড়াতে আসার জন্য। বাসর না হয় ঢাকায় রুদ্রর নিরিবিলি ফ্ল্যাটেই হবে। অফারটি পছন্দ হয় আবিরের। তাছাড়া শুনেছে হৈমি রান্নাবাড়া কিছুই জানে না, একেবারে ইমম্যাচিউর। আর আদ্রিতা একেবারে ম্যাচিউর, তার রান্নাবাড়ার হাতও বেশ ভালো। যদি কটা দিন তারা এসে থাকে, পাশাপাশি হৈমিকেও আদ্রিতার বড় বোন হয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে যায়, তাহলে মন্দ হয় না। তাই দুই বন্ধু মিলে প্ল্যান করেই এত সব আয়োজন করে।
সব শুনে হৈমির মনটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। একদিকে যেমন গোপন ভয় কেটেছে, অপরদিকে বড় দুঃখ পেয়েছে, কারণ টিশার ছেলে হয়েছে, অথচ তার মেয়ের খবর নেই। মনে মনে হাসল হৈমি। আসলে সে যতই দুষ্টুমি করুক, রুদ্রর সঙ্গে তার বাসরের ব্যাপারটা ভাবলেই ভয়ে 2-3 বার মরে যেতে ইচ্ছে করে। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে। মনে মনে কয়েকবার শুক্রিয়া জানালো উপরওয়ালাকে। সে রুদ্রকে চায় অবশ্যই, কিন্তু একরকম রয়ে শয়ে চায়। আগে নিজেকে তার জন্য প্রস্তুত করতে হবে। মানুষটার কঠিন হৃদয়ে একটু মায়া জাগাতে হবে। ভালোবাসা সে তো দুজনেরই আছে, নেই শুধু মায়া আর বোঝাপড়া। রুদ্র কাউচে বসে ল্যাপটপে কিছু জরুরি কাজ করছে, আর একটু পরপর হৈমির দিকে তাকাচ্ছে। তার চোখে মুখে স্পষ্ট দুষ্টুমির হাসি খেলা করছে, কারণ হৈমির মনোভাব টের পেয়েছে সে। বাসর ঘরটা যে তার ভেবেছিল সে ঠিক বুঝতে পেরেছে। অনেকক্ষণ স্থবির হয়ে বসে থাকার পর রুদ্রর হোয়াটসঅ্যাপে ঢুকল হৈমি। সূচনা বাবু আর টিশার অনেকগুলো ছবি দিয়েছে। সে ছবিগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। এমন সময় কারো মৃদু কান্নার শব্দ শুনল। কান খাড়া করতেই বুঝতে পারল পাশের রুম থেকে আসছে শব্দটা। ক্ষণকাল পেরোতেই আবার শব্দটা মিলিয়ে গেল। রুদ্র পরিস্থিতি বুঝে হৈমির চোখে চোখ রাঙিয়ে তাকাল। মৃদু ধমক দিয়ে বলল, ওদিকে কি? নিজের কাজ করো। হৈমি ভ্রু কুঁচকে তাকাল রুদ্রর দিকে। সে পুনরায় নিজের কাজে মগ্ন হয়েছে। বুঝে অ্যাটেনশন পেতে প্রশ্ন করল। মনে হল কেউ কাঁদছে। রুদ্র বলল, ভুল শুনেছ। হৈমি বলল, না, ভুল শুনেনি, ঠিক শুনেছি। ল্যাপটপ অফ করে রুদ্র এগিয়ে এলো বিছানার দিকে। গম্ভীর স্বরে বলল, ওদের ফার্স্ট নাইট আজ। আশা করি বাকিটা বোঝাতে হবে না তোমাকে। ফার্স্ট নাইট হলেই কাঁদতে হবে কেন? এখানে কান্নার কি আছে? ঢং করে প্রশ্ন করল হৈমি, অথচ সে সবই বুঝতে পারছে। বিয়ের পর একটি মেয়ে ফার্স্ট নাইট সম্পর্কে টিশা তাকে ভালো করেই জ্ঞান দিয়েছে। তবুও রুদ্রর সঙ্গে মস্কারা করল সে। তার মস্কারাকে অবুঝভাবে অধৈর্য হয়ে গেল রুদ্র। চিবিয়ে চিবিয়ে বলল, এসো, কান্নার কারণটা তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাই। লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ল হৈমি। ভীতস্বরে বলল, একদম না, আমাদের মধ্যকার শর্তটা নিশ্চয়ই ভুলে যাননি। রুদ্র বিড়বিড় করে কি যেন বলে শটান হয়ে শুয়ে পড়ল। হৈমি এলোমেলো কিছু ঘোরাঘুরি করল। রুদ্র চোখ বুঝে ঘুমিয়ে গেল নাকি? তার তো ঘুম পাচ্ছে না। সময় কাটাতে রুদ্রর ফোনটা নিল। স্ক্রিনে রুদ্রের ছবি ভেসে উঠতেই সে ছবিতে দৃষ্টি নিবদ্ধ রেখে গুনগুন করে একটা গান গাইল। বন্ধ চোখ সহসা খুলে থম মেরে তাকিয়ে রইল। বলল, চুপচাপ এসে শুয়ে পড়ো। হৈমি চুপচাপ তার পাশে বসল। বলল, একটা প্রশ্ন করি? ভ্রু কুচকে রাশভারী স্বরে রুদ্র অনুমতি দিল। হৈমি উৎসুক হয়ে তাকিয়ে প্রশ্ন করল, শাবনূর বেশি সুন্দর নাকি আমি? বিরক্তিতে কপাল কুচকে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল রুদ্র। কিয়ৎকাল তাকিয়ে রইল হৈমির মুখপানে। বিছানা ছেড়ে মাপলার উঠিয়ে গলায় পেঁচিয়ে ছোট্ট করে নিঃশ্বাস নিল। কোনো প্রকার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল ব্যালকনিতে। হৈমি মুখ ভার করে বসে রইল বিছানায়। বিড়বিড় করে আওড়াল, কি যে একটা মানবযন্ত্র আমার জামাই হলো। একটুও রসকস নেই, ভাল লাগছে না। নিমেষেই চোখ দুটো টলমল। আকস্মাৎ রুদ্রর আগমন। সে কিছু বোঝে ওঠার আগেই দীর্ঘাকৃতির শরীরটা ঝুঁকে এলো তার উপরে। হৈমির ঢোক চিপে বিছানায় দুহাত ভর করে পিছন দিকে কিঞ্চিত হেলে গেল। রুদ্র হৈমির দুপাশ দুহাত ভর করে যতটা সম্ভব ঝুঁকে রইল। বরাবরের কঠিন দৃষ্টিজোড়ায় অন্যরকম ভাব। কি ভীষণ প্রগাঢ়তা ওই দুটি ছোট ছোট চোখে। হৈমির হার্ট রেট বেড়ে গেল। সেই স্পন্দনকে আরও বেশি কাঁপিয়ে তুলতে রাশভারী কণ্ঠে মাদকতার সুরে রুদ্র বলল, আমি কাকে বিয়ে করেছি? শাবনূর না হৈমিকে? তাহলে কে বেশি সুন্দর হল? এ পর্যায়ে হৈমির হাত পা শিউর উঠল। মাথা ভনভন করছে তার। রুদ্র মুহূর্তেই অন্যরকম পরিবেশ করে দিতে বাঁকা হাসল। গলায় ঝুলিয়ে রাখা দুপাশে দুহাত দিয়ে মাফলার টেনে ধরে বলল, যাকে অর্ধাঙ্গিনী করেছি নিশ্চয়ই সে। বাকিটুকু আর বলল না। নিজ দায়িত্বে বুঝে নেওয়ার ইঙ্গিত করে পুনরায় বেলকনিতে চলে গেল।
ঘুম তারও আসছে না। অদ্ভুত এক অস্থিরতা শরীরের শিরা উপশিরায় বিষিয়ে তুলছে। শ্বাস রোধ হয়ে আসছে, মস্তিষ্ক ওলটপালট হচ্ছে, অনুভূতিরা হয়ে পড়ছে বড্ড বেসামাল। কারো ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস বক্ষপটে ধারালো হয়ে বিচ্ছে। আচমকা দৃষ্টিজোড়া মেলে তাকালো মাহের। দেখতে পেল রোজকার মতোই আশ্চর্যজনক দৃশ্যটা। ঘুমন্ত সূচনার মুখটা দেখে নিত্যদিনের মতোই বিড়বিড় করে আওড়ালো, আমার এক একটা দিনের সূচনা ঘটে আপনার এই নিষ্পাপ মুখটা দেখে। আমার আকাশভরা মেঘের ঘন ঘটায় আপনি আমার এক টুকরো রোদের আলো। অধর কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে তার। প্রতি রাতে দুজন যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমালেও সকালটা আজকের মতোই অমায়িক সুন্দর হয়। অপলক তাকিয়ে সূচনার ঘুমন্ত মুখশ্রী দেখায় মগ্ন মাহের। তার এই মগ্নতায় বাদসাধ্য সেলফোনের রিংটোন। নাম্বার দেখে কেটে দিল। মৃদুস্বরে ডাকল সূচনা, কারণ হৈমির বইপত্র নিয়ে সকাল সকালে সূচনাকে শেখবাড়িতে যেতে হবে। সেখানে ঝিনুক আর পনির অপেক্ষায় থাকবে তার জন্য। হামিদা বাড়িতে নেই, সে হসপিটালে আছে টিশার দেখভাল করার জন্য। এরপর হয়তো টিশার বাচ্চার জন্য টিশার বাসায়ও থাকতে পারে বেশ কিছুদিন। একদিকে ভালোই হলো, এই সময়টায় টিশাকে নিয়ে ব্যস্ত থাকবে, হৈমির শোকটাও কাটিয়ে উঠতে পারবে। মাহেরের এত চিন্তার মাঝে আরও একটি চিন্তা যোগ হয়েছে, তা হল তার মা এবং সূচনার বাচ্চার প্রতি গভীর ভালোবাসা। গতরাতে বাড়ি ফেরা নিয়ে সূচনা কি মন খারাপটাই না করল। এক প্রকার জোর করেই আনা হয়েছে তাকে। নেহায়েতে মেয়েটা শান্ত মনের এবং বুঝদার, তাই রাগ করেনি। মন খারাপ করলেও তা দীর্ঘ করেনি। একবার তার ইচ্ছে করেছিল বলতে, মন খারাপ করবেন না সূচনা, একদিন আমাদেরও এমন বাচ্চা হবে, তাকে সবসময় আপনার কাছে রাখবেন, আমি কোনো বাধা দেব না, কেউ বাধা দেবে না, কারণ তার উপর আপনার অধিকার সর্বোচ্চ। কিন্তু বলেনি, হাজার হোক মেয়ে মানুষের মন, এদের রক্তমাংসে মা অনুভূতি লুকিয়ে আছে। দেখা গেল এই কথা শুনে এখনই বাচ্চা কনসিভ করতে চাইবে। প্রেমের বীজ অলরেডি হৃদয় বপন করে দিয়েছে, এবার শাখা প্রশাখার বিস্তার করার পালা। এসবে মাহেরের বাধা নেই, নেই জড়তা। সে নিজেও সূচনাকে পূর্ণরূপে নিজের করে চায়, তবে এই চাওয়াটা পূর্ণ করার আগে সূচনার স্বপ্ন পূরণ করতে চায়। তার যে স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো, নিজের আলাদা একটা পরিচয় গড়ে তোলা, তাই সে স্বামী হিসেবে পাশে থেকে সাপোর্ট করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে চায়, যেন আজ থেকে ২০ বছর বা ৩০ বছর পর মেয়েটা নিজের সফলতা নিয়ে গল্প করার সময় অর্ধাঙ্গের দিকে একটিবার ফিরে তাকায়, বুকে মাথা গুজে তৃপ্তি সহকারে বলে, আপনি আমার সাহস, আমার শক্তি। জীবদ্দশায় যদি পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, তবুও যেন প্রিয়তমা তাকে একটিবার স্মরণ করে, যে স্মরণে থাকবে শ্রদ্ধা, এক সমুদ্র ভালোবাসা।